আমাচ একাডেমির আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ রয়েছো। সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা। তোমাদের ফাইনাল পরীক্ষাকে টার্গেট করে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বিগত সময়ের বোর্ড কোয়েশ্চনে আসা গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হচ্ছে। আমাদের আপলোডকৃত প্রতিটি ভিডিও তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে। তাই চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। আজকের ভিডিওতে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রোয়ামিল অধ্যায় হতে ঢাকা বোর্ড 2021 সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে। আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিব। পদ্মা ট্রেডার্সের 2020 সালের 31 ডিসেম্বর তারিখের খতিয়ানের উদ্বৃত্তসমূহ নিম্নরূপ। এক্ষেত্রে মূলধন 90,000 টাকা, কল কবজা রয়েছে 45,000 টাকা। এরপরে নগদ ব্যাংক রয়েছে 60,000 টাকা, পণ্য ক্রয় 1 লক্ষ টাকা, ভাড়া প্রাপ্তি 4,000 টাকা, শিক্ষানবিশ ভাতা 6,000 টাকা, অগ্রিম বীমা 8,000 টাকা, প্রদেয় নোট 4,000, পণ্য বিক্রয় 1,30,000, ঋণের সুদ 6,000, আমানতের সুদ 5,000, বকেয়া বেতন 7,000, প্রাপ্য হিসাব 12,000, প্রাপ্ত ভাট্টা 3,000, বিক্রয় পরিবহন 8,000 এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,000। এই উদ্বৃত্তগুলোর পাশাপাশি নিচে ক, খ, গ 3টি কাজ রয়েছে। ক নম্বর কাজটি হচ্ছে চলিত সম্পদের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত তথ্যের আলোকে একটি রোয়ামিল প্রস্তুত করো। আর গ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত রোয়ামিল হতে আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে এই 3টি কাজ সম্পন্ন করতে হবে। তাহলে আমরা প্রথমে ক নম্বর কাজটি সম্পন্ন করব, সেটি হচ্ছে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করা। তাহলে ক নম্বর এসে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করার জন্য চলতি সম্পদের পরিমাণ নির্ণয় এই শিরোনামে বিবরণ টাকার একটি গড় তৈরি করা হবে। আমাদের চলতি সম্পদের মধ্যে শুরুতে রয়েছে নগদ ও ব্যাংক, সেটি হচ্ছে 60,000 টাকা। এরপরে রয়েছে অগ্রিম বীমা, সেটি হচ্ছে 8,000 টাকা। এবং এরপরে যে চলতি সম্পত্তি রয়েছে সেটি হচ্ছে প্রাপ্য হিসাব এবং সেটি হচ্ছে 12,000 টাকা। 60,000 টাকা, 8,000 টাকা এবং 12,000 টাকা যোগ করলে মোট যোগফল হয় 80,000 টাকা। এটি হচ্ছে আমাদের মোট চলতি সম্পদ। এরপর খ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত তথ্যের আলোকে একটি রোয়ামিল প্রস্তুত করা। আমরা এবার খ নম্বর কাজটি সম্পন্ন করব। খ নম্বরে এসে খ নম্বর কাজটি সম্পন্ন করার জন্য পদ্মা ট্রেডার্স রোয়ামিল 31 ডিসেম্বর 2020 এই শিরোনামে রোয়ামিলের একটি ছক তৈরি করতে হবে। রোয়ামিলের একটি ছক তৈরি করার পর আমাদের প্রশ্ন থেকে দেখে যে হিসাবগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে আমাদের রোয়ামিলে তুলে ফেলতে হবে। এর মধ্যে যেগুলো ডেবিট পাশে বসে তার টাকাগুলো ডেবিট পাশে বসাতে হবে, আর যেগুলো ক্রেডিট পাশে বসে তার টাকাগুলো ক্রেডিট পাশে বসাতে হবে। তাহলে প্রথমে আমাদের রয়েছে মূলধন 90,000 টাকা, এটি ক্রেডিট পাশে বসবে। এরপরে হচ্ছে কল কবজা, এটি সম্পদ, ডেবিট পাশে বসবে 45,000 টাকা। এরপরে হচ্ছে নগদ ব্যাংক, এটিও সম্পদ, ডেবিট পাশে 60,000 টাকা। এরপরে হচ্ছে পণ্য ক্রয়, এটি খরচ, ডেবিট পাশে 1 লক্ষ টাকা। এরপরে হচ্ছে ভাড়া প্রাপ্তি, এটি আয়, ক্রেডিটে 4,000 টাকা। এরপরে হচ্ছে শিক্ষানবিশ ভাতা, এটি খরচ, ডেবিটে 6,000 টাকা। এরপরে হচ্ছে অগ্রিম বীমা, এটি সম্পদ, ডেবিটে 8,000 টাকা। এরপরে হচ্ছে প্রদেয় নোট, এটি দায়, ক্রেডিটে 4,000 টাকা। তারপরে হচ্ছে পণ্য বিক্রয়, এটি আয়, ক্রেডিটে 1,30,000 টাকা। এরপরে হচ্ছে ঋণের সুদ, এটি খরচ, ডেবিটে 6,000 টাকা। তার পরবর্তী রয়েছে হচ্ছে আমানতের সুদ, এটি আয়, ডেবিটে 5,000 টাকা। এরপরে হচ্ছে বকেয়া বেতন, এটি দায়, ক্রেডিটে 7,000 টাকা। এরপরে হচ্ছে প্রাপ্য হিসাব, এটি সম্পদ, ডেবিটে 12,000 টাকা। এরপরে হচ্ছে প্রাপ্ত ভাট্টা, এটি আয়, ক্রেডিটে 3,000 টাকা। এরপরে হচ্ছে বিক্রয় পরিবহন, এটি খরচ, তাই ডেবিটে 8,000 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটি সঞ্চিতি হিসেবে ক্রেডিটে 2,000 টাকা বসবে। এরপরে ডেবিট পাশে 45,000 টাকা, 60,000 টাকা, 1 লক্ষ টাকা, 6,000 টাকা, 8,000 টাকা, 6,000 টাকা, 12,000 টাকা এবং 8,000 টাকা যোগ করা হলে ডেবিট পাশে যোগফল বের হয়ে আসবে 2,45,000 টাকা। আর ক্রেডিট পাশে 90,000, 4,000, 4,000, 1,30,000, 5,000, 7,000, 3,000 এবং 2,000 টাকা যোগ করা হলে আমাদের ক্রেডিট পাশে যোগফল বের হয়ে আসবে 2,45,000 টাকা। খ নম্বর কাজটি শেষ হলো। এবার আমরা চলে যাব গ নম্বর কাজে। আমাদের গ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত রোয়ামিল হতে আয় ও ব্যয়ের পার্থক্য নির্ণয় করা। এবার গ নম্বরে এসে আয় ও ব্যয়ের পার্থক্য নির্ণয় এই শিরোনাম দিয়ে বিবরণ টাকার একটি ছক তৈরি করতে হবে। এই ছকটি তৈরি করার পর প্রথমে হচ্ছে আয়সমূহের অধীনে আমাদের আয়সমূহ লিখতে হবে। এরপরে ব্যয়সমূহের অধীনে ব্যয়সমূহ লিখে আয়ের যোগফল থেকে যখন ব্যয়ের যোগফলগুলো বিয়োগ দেওয়া হবে তাহলে পার্থক্যটা বের হয়ে আসবে। প্রথমে আয়সমূহের অধীনে আছে ভাড়া প্রাপ্তি, সেটি 4,000 টাকা, পণ্য বিক্রয়, সেটি 1,30,000 টাকা, আমানতের সুদ, সেটি 5,000 টাকা এবং প্রাপ্ত ভাট্টা, সেটি 3,000 টাকা। 4,000 টাকা, 1,30,000 টাকা, 5,000 টাকা এবং 3,000 টাকা যোগ করে দিলে মোট আয় বের হবে 1,42,000 টাকা।
এরপর এটা থেকে ব্যয়সমূহ বাদ দিতে হবে। প্রথমে রয়েছে পণ্য ক্রয়, সেটি হচ্ছে 1 লক্ষ টাকা। এরপরে হচ্ছে শিক্ষানবিশ ভাতা, সেটি হচ্ছে 6,000 টাকা। এরপরে রয়েছে ঋণের সুদ, সেটি 6,000 টাকা। এরপরে হচ্ছে বিক্রয় পরিবহন 8,000 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতিটি আসলে অনাদায়ী পাওনা থেকে বাদ যায়। আমাদের প্রশ্নে এখানে ব্যয়ের অধীনে অনাদায়ী পাওনা না থাকার কারণে অনাদায়ী পাওনা থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ করা যায় না, তাই অনাদায়ী পাওনা সঞ্চিতিটি এখানে ব্র্যাকেট দিয়ে নেগেটিভ ফিগার দিয়ে দেখানো হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমে এই যোগফলটা বের করার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে 1 লক্ষ টাকা, 6,000 টাকা, 6,000 টাকা এবং 8,000 টাকা, এগুলো প্রথমে যোগ করতে হবে। 1 লক্ষ টাকার সাথে 6,000, 6,000 এবং 8,000 এগুলো যোগ করলে 1,20,000 টাকা হবে। এটা থেকে 2,000 টাকা বিয়োগ করে মোট ব্যয়ের যোগফল 1,18,000 টাকা পরবর্তী কলামে নিয়ে যেতে হবে। তো 1,20,000 টাকা থেকে 2,000 টাকা বিয়োগ করলে 1,18,000 টাকা পরবর্তী কলামে যাবে। 1,42,000 টাকা থেকে 1,18,000 টাকা বাদ গেলে আরও 24,000 টাকা আসে। এটি হচ্ছে আমাদের আয় এবং ব্যয়ের পার্থক্য। আমাদের এখানে ক, খ, গ 3টি কাজ ছিল, 3টি কাজই সম্পূর্ণ করা হয়েছে। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।